ওই হারামি এমনি লাগাতেছ কেন? মাথা চক্কর মারতাছে, এক জায়গায় খারাপ আল। চুয়ার বিরক্তি আরো খানিকটা বাড়ল। নাক কুচকে বলল, খাবার মুখে দিয়ে কথা বলছিস কেন? ছি, আর কথাবার্তাগুলো একটু ভদ্রভাবে বলা যায় না? খ্যাপ। নাদিম দাঁত কিরমির করে বলল, সালার। অন্তু গালে হাত দিয়ে বসেছিল, গাল থেকে হাত সরিয়ে আর মোড়া ভাঙল। নিজস্ব ভঙ্গিতে হেসে বলল, দয়া করে আবার ঝগড়া করিস না, ঝগড়া শুরু করিস না। হ্যাঁ, সন্ধ্যা নেমে যাবে একটু পরেই। আগে ঝামেলাটা মিটিয়ে নেই, তারপর যত ইচ্ছে ঝগড়া করিস, প্যারা নাই, চিল। নাদিম হাত নেড়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গিমা করে বলল, কাগজের লেখাটা ফ্লোর দিয়ে মুছিয়ে ফেলাই হয়। তোর মাথা হয়, আশরাফ স্যারকে চিনোস না? ব্যাটা ঠিকই বুঝবে। নাদিম আবারও দুর্দান্ত এক বুদ্ধি দিল, উপরে পাতাটা খুইলা ফেলাইয়া দিয়া নতুন পৃষ্ঠা লাগাইয়া দে, টাকু বেটাই বুঝবো না। অন্তু ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, তাতেই বাকি, সেখানে আরফান আলমের রেফারেন্স তো লাগবেই, ওটা আনার জন্য হলেও চেম্বারে আবার যেতেই হবে। নম্রতা রাগে ফুসতে ফুসতে বলল, ওই অসভ্য লোকের কাছে আমি যাবই না আর। ন্যূনতম মানবতা নেই ওই লোকের, বেয়াদব একটা অসহ্য। এই লোককে ডাক্তার কে বানাইছে? আল্লাহ যদি একটা খুন মাফ করতো, কসম আমি ওই লোককে খুন করতাম। উফ উফ। অলওয়েজ চিরিং বিরিং করে লাফায় এলেই এমন হয়। কি দরকার ছিল এত চপর করার? চাল লাঠি তারই মাটি, বুঝেছিস? একটু চুপচাপ থেকে সাইনটা নিয়ে এলেই পারতি। ওই 2 মিনিটে তোর মুখ বন্ধ থাকলো না? হ্যাঁ? রঞ্জনের কথার পিঠে বেশ সাবধানী কণ্ঠে বলল নীরা, ব্যাটা কিন্তু খুব খারাপ না, আমার অ্যাসাইনমেন্টে কিন্তু কোনো গন্ডগোল করেনি, চুপচাপ সাইন দিয়ে দিয়েছে। নীরার কথায় তেড়ে এলো নম্রতা, চেঁচিয়ে উঠে বলল, ওই হারামি, তুই আবার ওই ব্যাটার চামচাগিরি করতেছিস? দেখ, তুই যদি ওই ব্যাটাকে পটাইয়া বিয়ে শাদি করার চিন্তায় থাকিস, তাহলে তোর বিয়েতে আমরা একটাও যাব না। এত মাখন ভালো না। নম্রতার শেষ দুটো বাক্যে চোখ বড় বড় করে তাকালো অন্তু, বিদ্বেষ নিয়ে বলল, মানে ওই ব্যাটার সাথে এই পাগলা ঘন্টির কিছু চলে নাকি? তার হয়তো কি, সেদিন থেকে তো আর এমনি এমনি গুণ বেয়ে বেড়াচ্ছে না। কত কিছুর পরেও কেউ গুণ গায়? অন্তুর শ্যামলা মুখটা কালো হয়ে গেল, গা জ্বলানো কণ্ঠে বলল, ওহো, পরিষ্কার গায়ের রং দেখেই পটে গিয়েছে। দোস্ত, তুই তো ভালোই টুপ ফেলেছিস। ডাক্তার ফাক্তারদের বহুত টাকা। নীরা আগুন দৃষ্টিতে তাকালো, তপ্ত কণ্ঠে বলল, খবরদার উল্টাপাল্টা কথা বলবি না অন্তু, তোর কথা শুনেই বোঝা যায় তোর মন কত কালো। সেই কালো হবে না কেন? আমিও কালো, আমার মনও কালো। তোদের মতো ধলাদের সাথে আমার যায় নাকি? কথাটাকে আমি ওভাবে বলিনি। আমি বুঝে নিয়েছি, বোঝানোর জন্য ধন্যবাদ। ওদের কথাবার্তার ধরনে ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। ছোঁয়া দাঁতে নখ কাটতে কাটতে ভীত চোখে চেয়ে রইল। নাদিম মুখ পুড়ে চেনাচুর নিয়ে চোখ বড় বড় করে তাকালো। নম্রতাকে কড়া চাহনি দিয়ে বলল, গ্যাঞ্জাম লাগাই দিচ্ছ থামি। নম্রতা কপাল কুঁচকে তাকিয়েছিল। নাদিমের কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে। আবারও সব রাগ গিয়ে পড়ল আরফানের উপর। ওই বেয়াদব লোকটার জন্যই তো এমনটা হলো। এই একটা লোকেই নম্রতার জীবনটাকে ছাড়খাড় করে ছেড়ে দিল। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করে ঘুমু ঘুমু চোখ নিয়ে ক্লাস করেছে নম্রতা নীরা। টানা দুটো ক্লাস শেষ করে খাওয়া দাওয়া বাদ দিয়ে আরফানের চেম্বারে গিয়েছে একটা সাইনের প্রয়োজনে। আরফান আজ প্রথমেই কোনো গন্ডগোল করেনি। আধা ঘন্টা 1 ঘন্টা পরেই চেম্বারে ডেকেছিল তাদের। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। মনে মনে নিরন্তর বলে চলা গালিগালাজের একটা দুটো হুট করে স্পষ্টভাবে বেরিয়ে এলো নম্রতার মুখ থেকে। নীরা অবাক দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো। আরফানের সচেতন কানে তা বোধহয় হাতুড়ি পেটা করে গেল। কপাল কুঁচকে সামনে বসা তরুণী দুজনের দিকে তাকালো। একদম ভাবলেশীন কণ্ঠে বলল, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিন, কোথায় সাইন করতে হবে? নম্রতা অপ্রস্তুত ভঙ্গিতে বসেছিল। আরফানের স্বাভাবিক কণ্ঠে খানিকটা স্বস্তিই পেল। তবে কি লোকটি গালি দুটো শুনেনি? ইহা মাবুদ, তোমার হাজার হাজার শুক্রিয়া। আরফান খুবই স্বাভাবিক ভঙ্গিতে সাইন করে ফাইল দুটো ফিরিয়ে দিল। নীরা নিজের অ্যাসাইনমেন্টটা দেখে নিয়ে স্মিত হেসে ধন্যবাদ জানালো। অপরদিকে নম্রতার মাথায় হাত। তার অ্যাসাইনমেন্টে লাল কালিতে বড় বড় করে লেখা, নট অ্যাজ এক্সপেক্টেড, দেয়ার ইজ সাম ল্যাক, নিড টু ইমপ্রুভ। তার নিচে ইংরেজিতে স্বাক্ষর। নম্রতা লেখাটা দেখে বিস্ফোরিত চোখে আরফানের দিকে তাকালো। আরফান অত্যন্ত ভদ্রকণ্ঠে বলল, আপনারা কিছু মনে না করলে এবার আসতে পারেন। বাইরে বেশ কিছু পেশেন্ট ওয়েট করছে, দুটোই ক্লাস, তাদেরকে সময় দেওয়া জরুরি।
নীরা আর নম্রতা বোবা চাহনি নিয়ে বেরিয়ে এলো। চেম্বার থেকে বেরিয়েই নম্রতা রণচণ্ডী রূপ ধারণ করলো। তবে নীরা ভাবলেশীন, তার মতে আরফান ভুল কিছু করেনি। নিজের চেম্বারে বসে মুখের উপর কেউ গালি দিলে দুনিয়ার কেউই নেচে নেচে সাহায্য করতে আসবে না। আরফান যে তাদের চেম্বার থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি, এটাই তো ভাগ্য। সেই থেকে এখন পর্যন্ত নম্রতার ক্যাচক্যাচ খ্যাচখ্যাচ চলছে। শাহবাগ থেকে রমনা পার্ক পর্যন্ত সে নিরন্তর গালাগাল করে এসেছে। শাহবাগ মোড় থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে নাদিম। কিছু না জেনে না শুনে ভয়ানক সব গালি দিয়ে বন্ধুদের কান ঝালাপালা করে ফেলেছে। নাদিমের গালির তোড়ে এক পর্যায়ে হার মানতে হয়েছে নম্রতাকে। বাকি বন্ধুদের মতো তাকেও অনিচ্ছা সত্ত্বেও ইয়ারফোন কানে দিয়ে ফুল সাউন্ডে গান শুনতে হয়েছে। নাদিমের হইচয়ে বর্তমানে ফিরল নম্রতা। প্রশ্নবোধক দৃষ্টিতে নাদিমের দিকে তাকাতেই উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল সে, ধুরু, এই মায়াগো কথা মাইন্ডে নিতে হয় নাকি দোস্ত? বাদ দে তো, চল আইজি আবার বাজি লাগুক। অন্তু অন্যদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলল, আমি যাতার সাথে যার তার কথা মনে রাখি না দোস্ত, চল লেটস প্লে। যে হারবে আজকে রাতে খাওয়ার বিল তো হবে তার। অন্তুর প্রথম কথাটা তীরের মতো গিয়ে বিঁধল নীরার বুকে। মুহূর্তেই ভার হয়ে গেল মন। নাদিম ভাব নিয়ে বলল, ব্যাপারে না, আজই আমি আর তুই রঞ্জন বাদ। রঞ্জন বাঁকা হেসে বলল, তোরা কখনোই আমার সাথে জিততে পারিস না। নাদিম রঞ্জনের কথায় পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। জুতো জোড়া পরে নিয়ে টি শার্ট আর চুল ঠিক করলো। গিটারটা কাঁধে ঝুলিয়ে নিয়ে অন্তুর দিকে তাকিয়ে চোখ টিপল, বলল, মামা দুইটা। অন্তু চমৎকার হাসলো। তার হাসি দেখে আফসোসের হাসি হাসলো নাদিম। বাঁকা চোখে তাকিয়ে বলল, তুমি মামা হাসি মাইয়ার মেয়ে পটাই ফেলো, হাসবি না খবরদার। নাদিমের কথায় হু হা করে হেসে উঠল অন্তু। নাদিম হলুদ রঙের জামা গায়ে একটা মেয়েকে ইশারা করে বলল, দোষ তুই আগে, ওই মাইয়াটা। অন্তু দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো। হেসে একবার বন্ধুদের দিকে তাকালো, বুকে ফু দিয়ে নিয়ে বলল, জুতো পেটা না খাই, আল্লাহ বাঁচাইও। নাদিম এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজলো। তারপর হাতের ইশারায় ডাক দিতেই দৌড়ে এলো 10-11 বছরের একটা বাচ্চা। গোলাপি ময়লা একটা জামা গায়ে, খালি পা, ময়লা পিংলে চুলগুলো ঝুটি বাঁধা, হাতের নীল মগে গোলাপ আর বিভিন্ন ফুল। নাদিম খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, তোর কাছে আজ কয়টা ফুল আছে রে সুমাইয়া? সুমাইয়া উল্টাপাল্টা গুনে নিয়ে আন্দাজি বলল, আচ্ছা 50 থেকে 4টা ফুল আমায় দে। ওই আপুগুলো যদি পটে যায় তাহলে তোকে প্রতি ফুলের জন্য ডবল টাকা দেওয়া হবে, আর যদি না পটে জুতো দিয়ে দৌড়ানি দেই তাহলে টাকা পয়সা পাবি না। ওই টাকা দিয়ে ঔষধ কেনা লাগবো, জুতোর বাড়ি খেলে ঔষধ লাগাতে হবে, বুঝছিস? 50টা। সুমাইয়া খুশিতে ঝুমঝুম করে উঠল। এই ভাইয়া আপুর দলটাকে ভীষণ ভালো লাগে তার। এরা কখনোই তাকে বকে না, ধমকায় না, ঘেন্নাও করে না, পাশেই বসতে দেয়। যাওয়ার সময় প্রতিবারই এতগুলো ঝালমুড়ি আর টাকা দেয়। সুমাইয়া থেকে একটা গোলাপ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল অন্তু। বন্ধুরা চাপা উত্তেজনা নিয়ে অন্তুর দিকে তাকিয়ে রইল। সুমাইয়ারও উৎসাহের শেষ নেই। এই ভাইয়ারা প্রায় প্রায় এমন খেলা খেলে। খেলা শেষে সবাই যখন দৌড়ে পালায় তখন সুমাইয়াকেও দৌড়াতে হয়। সুমাইয়ার ভালোই লাগে। ওই সুন্দর দেখতে আপুগুলো যখন খিলখিল করে হাসে, কি সুন্দর দেখায় তাদের মুখ। এদের কাহার থেকে ভুরভুর করে সুন্দর গন্ধ বেরোয়, ফুলের থেকেও সুন্দর গন্ধ। কি ভালোই না লাগে সেই গন্ধ। ঘড়ির কাঁটা 12 বাজতে চলল। টেবিলে বসে ফোনের উপর ঝুঁকে আছে নম্রতা। অলস ভঙ্গিতে ফেসবুক স্ক্রল করছে। একটু আগে অ্যাসাইনমেন্ট শেষ করেছে সে। সেই সাথে এক ঝাঁক চিন্তায় সে বাসা বেঁধেছে মাথায়। কাল 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ওই বেয়াদব লোকটা যদি 11টার আগে সাইন না দেয় তবে কি করে চলবে? চিন্তায় মাথা ভনভন করছে নম্রতার। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গা এলিয়ে দিল। হঠাৎ করে উপলব্ধি করলো তার কান্না পাচ্ছে। তার ডায়েরি, তার ভালোবাসার মানুষটির স্মৃতিগুলো বুকের ভেতর তীব্র যন্ত্রণা তৈরি করছে। ভাগ্যের নির্মম পরিহাসে ডায়েরি হারানোর পেছনে প্রত্যক্ষভাবে দায়ী লোকটার কাছেই হার মানতে হচ্ছে নম্রতাকে। আচ্ছা, সত্যি কি বেয়াদব লোকটার বন্ধুই তার সে? তাই যদি হয় তাহলে নম্রতার কোনো খোঁজ খবর নেয় না কেন সে? সে কি নম্রতাকে মিস করে না? নম্রতার যেমন হঠাৎ করে নিজেকে পাগল লাগে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয়, তার হয় না? আচ্ছা, মানুষটার কি বিয়ে হয়ে গিয়েছে? সিনেমা নাটকের মতো ধরে বেঁধে দিয়ে দিয়েছে পরিবার? এটাই কি তার এই নিরুদ্দেশ যাত্রার প্রধান কারণ, নাকি সবকিছুই ছিল সাজানো সুন্দর কোনো নাটক? নম্রতার ভাবতে পারে না। অবচেতন মন ফেসবুকে আরফান আলম নাম সার্চ দিয়ে বেড়ায়। বাংলা ফন্টে না পেয়ে ইংরেজিতে খুঁজে, আবার বাংলায় খুঁজে, অবশেষে পেয়ে যায় সে প্রত্যাশিত আইডি পেয়ে চট করে প্রোফাইলে ঢুকে গেল নম্রতা। পুরো প্রোফাইল ঘেটেও আহামরি কিছু পাওয়া গেল না। খুবই সাধারণ একটা প্রোফাইল। বছর আগের 5-10টা পোস্ট আর তাতে শখানেক রিয়াক্ট। প্রোফাইল পিকচারে নান্দনিক পার্কে সাদা শার্ট গায়ে বসে থাকা রুচিসম্মত একটা ছবি।
ছবির পেছনের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে ছবিটা বাংলাদেশে তোলা নয়। ব্যাটা কি বিদেশি নাকি? নম্রতা আরও কিছু ছবি দেখলো। এর আগের প্রোফাইল পিকচারগুলো বিদেশেই তোলা। নম্রতা ঠোঁট উল্টালো, কিছুক্ষণ চুপচাপ বসে থেকে প্রোফাইল থেকে বেরিয়ে এলো। তারপর আবারও ঢুকলো প্রোফাইলে। প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। নীরার সাথে আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আপাতত তা সম্ভব নয়। নীরার মনটা আজ ভীষণ খারাপ, তাকে এসব নিয়ে ঘাটালে চলবে না। নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে বলে ঠিক করলো। অসহ্য লোকটা এখন অনলাইনে আছে, মেসেজের রিপ্লাই দিলেও দিতে পারে। অনেক ভেবেচিন্তে নিজের আত্মসম্মানকে বস্তাবন্দি করে মেসেজ পাঠালো নম্রতা। আসসালামু আলাইকুম ডক্টর আরফান আলম স্যার, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। মেসেজটা দিয়ে উসখুস করতে লাগলো নম্রতা। 10 মিনিটের মাথাতেও যখন মেসেজ সিন হলো না, তখন তার উসখুস কয়েক গুণ বৃদ্ধি পেল। রাগে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে তার। কি দরকার ছিল নক করার? যেচে পড়ে ফাও অ্যাটিটিউড দেখার কোনো মানে হয়? পরক্ষণেই ভাবলো এছাড়া তো উপায় নেই। ব্যাটাকে না মানালে দেখা যাবে 12টার আগে ব্যাটার দেখাই পাওয়া যাবে না, আর নগদে এত বড় একটা শূন্য ঝুলে যাবে নম্রতার খাতায়। উত্তেজনা ধরে রাখতে না পেরে ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা। নীরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত। নম্রতা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মৃদু কণ্ঠে বলল, দোস্ত। নীরা না তাকিয়ে উত্তর দিল, অনেক বেশি মন খারাপ? নীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, মন খারাপ কেন থাকবে? মন খারাপ না, ভাল লাগছে না কিছু। সব কিছু অসহ্য লাগছে। গোটা জীবনটাকেই কেমন অসহ্য লাগছে। নম্রতা বেশ রয়ে শুয়ে বলল, তুই অন্তকে পছন্দ করার শর্তেও কেন মেনে নিচ্ছিস না বলতো? নীরাকে বেশ অপ্রস্তুত দেখালো। থতমত খেয়ে বলল, আমি অন্তকে পছন্দ করি? কে বললো তোকে? আন্দাজে। তুই কাকে কতটুকু পছন্দ করিস সেটা আমার অন্য কারো থেকে জানতে হবে? আমি বুঝি না। আমি অন্তকে পছন্দ করি না। আমি নিজেও প্রেমে পড়েছি বোন, প্রেমে পড়ে প্রেমের স্বাদ একদম ঘুচিয়ে ফেলেছি। এমন জ্বলে পড়ে যাওয়া প্রেমিকাকে তুই প্রেমের দৃষ্টি শেখাচ্ছিস? তোর চাহনি দেখেই বোঝা যায় তুই অন্তর প্রতি দুর্বল। বলদটাই বুঝে না। নীরা জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই ভুল বুঝছিস। ঢং না করে কারণটা বল, রাজি কেন হচ্ছিস না? অন্ত আমাদের নিজের বন্ধু, প্রথম থেকে চিনি ওকে। অসাধারণ একটি ছেলে, পড়াশোনাতেও ভালো, কর্মঠ ছেলে। গায়ের রংটা একটু কালো হলেও দেখতে খারাপ না। তুই নিশ্চয়ই ওর গায়ের রং নিয়ে নেগেটিভ জাজ করিস না? কি সব বলছিস নমো? গায়ের রং আমার কাছে ম্যাটার করে না। তাহলে? বাসায় মানবে না। বাসায় তো এখনই ছেলে দেখা হচ্ছে। বাসায় এখন চটে গেলেই মিটে গেল টাইপ অবস্থা। তারপরেও অন্তু আমার সেম ব্যাচ। ওর সেটেল হতে আরো 4-5 বছর প্রায়। আমার পরিবারের অত সময় কোথায়? তাছাড়া অন্তু আমার থেকে 3-4 মাসের ছোট, বউয়ের থেকে বড় ছোট, কথা তো উঠবেই। এটা কোনো ডিফারেন্স হলো? আর মাসের হিসাব কে করছে শুনি? সেটেল হওয়ার ব্যাপারটা একটু চিন্তার হলেও আন্টিকে বললে নিশ্চয়ই সময় দেবে। নীরা হেসে ফেলল। ঠোঁটের কোণে বেদনাপূর্ণ হাসি ঝুলিয়ে বলল, আমাদের সমাজের মানুষগুলো এইসব ছোটখাটো বিষয়গুলোকেও হিসাবের খাতা থেকে ছেড়ে ফেলে না নমু। সমাজটা হিসেব নিকেশে পাক্কা। কাউকে অপদস্থ করার হিসাবপত্রে তাদের জুড়ি মেলা ভার। আর মাও সময় দিবে না। ইরাও তো বড় হচ্ছে, ওকেও বিয়ে দিতে হবে। বিবাহহীন গোটা পরিবারটা এখন ভাইয়ের ঘাড়ের উপর পা রেখেই দাঁড়িয়ে আছে কোনো রকম। আর কত সহ্য করবে তারা? বড় মেয়ে হিসেবে বুঝে নেওয়ার দায়িত্বটা তো আমার। চাকরি বাকরি কিছু করতে হয়তো বলতেই পারতো চাকরি করছি, কিন্তু তাও তো নেই। অনার্সে শেষ হলো না এখনো। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবন যে এতটা ক্রিটিক্যাল হতে পারে ভেবেই দেখেনি নম্রতা। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে রইল নম্রতা। খানিক বাদে ধীর কণ্ঠে বলল, তাই বলে নিজের ভালোবাসাটা চেপে যাবি? ধর, ভালোবাসা কই? এটা শুধুই ভালো লাগা। এই ভালো লাগাটাকে সামলে উঠতে খুব বেশি কষ্ট হবে না, কিন্তু একবার যদি এগিয়ে যাই তাহলে দেখবি চারপাশের দুঃখগুলো চৌম্বকের মতো আঁকড়ে ধরেছে আমাকে। কি দরকার এত দুঃখের? তার থেকে এই ভালো লাগাটুকু আর সুপ্ত ভালোবাসাটুকু নিয়ে দূরে থাকাটাই ভালো। যে সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই তাকে কেন্দ্র করে স্বপ্ন বনে কষ্ট বাড়িয়ে কি লাভ?
নম্রতা কোনো উত্তর খুঁজে পেল না। নিরুত্তর আকাশের দিকে চেয়ে রইল। পাশ থেকে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল নীরা। কত কত অসহায়ত্ব সে এক টুকরো দীর্ঘশ্বাসে। আচ্ছা, অন্তেও কি এভাবে দীর্ঘশ্বাস ফেলে? নীরা তাকে ভালোবাসে না ভেবে কষ্ট পায়। ইস, ছেলেটা যদি জানতো নীরা নামের মেয়েটা তাকে কতই না ভালোবাসে। কিন্তু অন্তু বড় দুর্ভাগা। ভালোবাসার মানুষটির ভালোবাসার কথা জানার অধিকারও তার নেই। সব ভালোবাসা প্রকাশ করতেও নেই। কিছু কিছু ভালোবাসাকে বিশ্ববিদ্যালয় চত্বরে বইয়ের ভাজে মনের খাজে লুকিয়ে রাখতে হয়। তাদের যে বড্ড ভয়, দুঃখ পাবার ভয়, হারিয়ে গিয়ে ভেঙে গুড়িয়ে যাবার ভয়। নীরার সাথে কথা বলে রাত 1টার দিকে রুমে এলো নম্রতা। রুমে ফিরেই গায়ে চাদর দিয়ে ঘুমের প্রস্তুতি নিল নীরা। নম্রতা ঘুমোবে ঘুমোবে করেও ফোনটা হাতে নিল। নোটিফিকেশনে আরফানের রিপ্লাই দেখা যাচ্ছে। 5 মিনিট আগে রিপ্লাই করেছে সে। নম্রতা এতক্ষণ নীরা অন্তুর চিন্তায় আরফানের কথাটা ভুলে গেলেও এবার তাড়াহুড়ো করে মেসেঞ্জারে উকি দিল। আরফান বাংলা ফন্টে খুব সুন্দরভাবে সালামের জবাব দিয়েছে। আর কিছু লিখেনি। নম্রতা বাধ্য হয়ে উত্তর দিল। কেমন আছেন? মিনিট খানেক পর উত্তর এলো। আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কে? প্রশ্নটা শুনে মেজাজ খারাপ হয়ে গেল নম্রতার। আইডিতে এত বড় বড় করে লেখা নম্রতা মাহমুদ, তবুও চিনতে পারছে না। আজব। নম্রতা নিজেকে যথাসম্ভব শান্ত করে লিখল, আমি নম্রতা মাহমুদ। তা জানি, কিন্তু নম্রতা মাহমুদ নামে কাউকে মনে পড়ছে না, দুঃখিত। অপমানে সারা শরীর রিরি করে উঠল নম্রতার। কিন্তু কি আর করার, ইট্টি মারলে পাটকেলটি তো খেতেই হবে। নম্রতা অ্যাসাইনমেন্টে থাকা আরফানের সইসহ পেস্ট্রির ছবি তুলে সেন্ড করলো। নিচে লিখল, সেই এই অ্যাসাইনমেন্টটি যার সেই। ও, তো কি চাই? নম্রতার শরীরে যেন আগুন লেগে গেল। কি চাই মানে? এটা কেমন ভদ্র ব্যবহার? বেটা ফাজিল, আমি তোর মাথা চাই, দিবি মাথা? রাগে টকবক করতে থাকা নম্রতা এবার আর রিপ্লাই দিল না। ব্লক অপশনে গিয়েও ফিরে এলো। মনে পড়ে গেল সেই বিখ্যাত উক্তি, বিপদের সময় অপমান গায়ে মারতে নেই। নম্রতারও এখন ভয়ানক বিপদ। কাল 11টার মধ্যে সাইন না পেলে সর্বনাশ। অতএব এই রাগ ক্ষোভকে পাত্তা দিলে চলবে না। আপাতত নেতিবাচক অনুভূতিগুলোকে বস্তাবন্দি রাখতে হবে। সাইনটা নেওয়ার পর না হয় এক আচ্ছা শিক্ষা দিবে একে। নম্রতা জোরে জোরে শ্বাস নিল। নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করলো। তারপর লিখল, আসলে আপনাকে সরি বলার ছিল। সকালের ব্যাপারটার জন্য আই এম এক্সট্রিমলি সরি স্যার। স্যার? শালা থেকে ডিরেক্ট স্যার? গুড ইমপ্রুভ। তো সরি কেন? কি হয়েছিল সকালে? নম্রতার রাগ এবার আকাশ ছুল। ফোনটা টেবিলের উপর ফেলে রেখে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। এত ভাব কিসের? এত ঢং এই লোকের? নিজেকে ভাবেটা কি এলো? রাজা মহারাজা? কথা বলার কি বাঝাজ! উফ, অসহ্য। নম্রতা 5-10 মিনিট সময় নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আসলে সকালে খুব ডিস্টার্ব ছিলাম, কিছু একটা নিয়ে চিন্তা করছিলাম খুব। তাই অন্যমনস্কভাবে হঠাৎই দুটো উইয়ার্ড শব্দ বেরিয়ে গেছিল খুব মুখ থেকে। ট্রাস্ট মি, আমি ইচ্ছা করে বলিনি, আর না আপনাকে উদ্দেশ্য করে বলেছি, কসম। বেশ কিছুক্ষণ পর আরফান উত্তর দিল, তাই নাকি? তো কি বলেছিলেন? আই মিন, হঠাৎ বেরিয়ে আসা উইয়ার্ড শব্দ দুটো কি ছিল? আমার ঠিক মনে পড়ছে না। রাগে নম্রতার ফর্সা নাক লাল রং ধারণ করলো। বাঘিনীর মতো ফুঁসতে ফুঁসতে ঢকঢক করে বোতলের পুরো পানি সাবার করলো। ডান হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিয়ে চেয়ার পা গুটিয়ে বসলো। প্রচণ্ড রাগে গায়ে ঘাম দিচ্ছে তার। পেট জোরে ছড়িয়ে থাকা চুলগুলোকে হাত খোপা করে আবারও ফোনের দিকে তাকালো নম্রতা। মাথার উপর ক্যাটক্যাটের শব্দ তুলে ঘুরে চলেছে পাখা। নম্রতার মনে হচ্ছে এই পাখায় বাতাসা থেকে শব্দই পাওয়া যাচ্ছে বেশি। খালি কলসি বাজে বেশি টাইপ অবস্থা। কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে না। নম্রতা চোখ বুজে জোরে জোরে দম নিল। ওই অসভ্য লোকটা শুধু অসভ্য নয়, ভয়ানক থেকে ভয়ানক ফাজিল। ইচ্ছে করে ছ্যাঁচলামো করছে। বেয়াদব। এইসব বেয়াদব নিয়ে হাসপাতাল ভরে থাকলে রুগীরা সুষ্ঠু চিকিৎসা পাবে কোথায়? দেখা যাবে অপারেশন থিয়েটারে দাঁড়িয়েও এদের ছ্যাঁচড়ামো ফাজলামো শুরু হয়ে গিয়েছে। নম্রতাকে যেমন সব জেনে শুনেও জিজ্ঞাসা করছে ওই হঠাৎ বেরিয়ে যাওয়া উইয়ার্ড শব্দ দুটো কি, ঠিক তেমনই অপারেশন বাদ দিয়ে রোগীকে জিজ্ঞাসা করবে আপনার এই উইয়ার্ড রোগের পেছনে কারণ কি, বিশ্লেষণ করুন তো শুনি। নম্রতা বিপন্ন দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। এখন কি উত্তর দেবে সে? উফ, ভাল লাগে না। নম্রতা বার কয়েক ঘন ঘন দম নিয়ে লিখল, নেতিবাচক বিষয়গুলো মনে না থাকাই ভালো, সেগুলো মনে না করিয়ে দেয়া আরও ভালো। আপনার মনে নেই শুনে স্বস্তি পেলাম। আপনি প্লিজ সরিটা অ্যাকসেপ্ট করে নিন। ক্ষমা করা মহৎ গুণ। তাই নাকি? কে বলেছে? সবাই বলে।
তাছাড়া আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন। আজকাল মানুষ নিজের হত্যাকারীকে ক্ষমা করে দিচ্ছে, আর আপনি ওই ছোট্ট দুটো শব্দের জন্য আস্ত একটা সরি অ্যাকসেপ্ট করতে পারবেন না? বেশ কিছুক্ষণ পর উত্তর এলো। আপনি খুবই হিপোক্রেট মহিলা। নিজের কথার প্রতি নিজেরই ভরসা নেই ঠিকঠাক। হিপোক্রেট শব্দটা শুনতেই নম্রতার মিইয়ে থাকা আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। এত বড় সাহস! এই লোক নম্রতাকে হিপোক্রেট বলে? নম্রতাকে? রাগে হাত পা কাঁপছে নম্রতার, মাথা ধরে যাচ্ছে। এই লোকটা আস্ত শয়তান, অসভ্য। যে কুক্ষণে এই লোকটাকে নক করতে গিয়েছিল সেই কুক্ষণটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছে নম্রতার। ইনবক্স ভর্তি গালি দিয়ে বলতে ইচ্ছে করছে, বেটা তুই হিপোক্রেট, ম্যানারলেস, নাও গো টু হেল। কিন্তু বলা যাচ্ছে না। এহেন অপমান সহ্য করা যাচ্ছে না। রাগে দুঃখে বাধ্যবাধকতায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার। কিছুক্ষণ চোখ বুজে বসে থেকে মুখ ফুলিয়ে শ্বাস নিল নম্রতা। তারপর আরফানের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে উত্তর দিল, অ্যাসাইনমেন্টে আপনার সাইন লাগবে। ইটস এমার্জেন্সি, প্লিজ। আমাদের মতো ফালতু ডাক্তার থেকেও সাইন লাগে নাকি আজকাল? লাগছে তো। কখন চাই? 10টায়। 10টায় আমার ক্লাস আছে। প্লিজ স্যার, প্লিজ, কৃতজ্ঞ থাকবো। নম্রতা দাঁতে দাঁত চেপে আবারও লিখল, কালকেই জমা দিতে হবে, নয়তো ঝামেলা হয়ে যাবে। প্লিজ স্যার। 10:30টায় চলবে? চলবে। বেশ, আসবেন 10:30টায়। নম্রতা হাঁপ ছেড়ে বাঁচল। ফোনটা রেখে বিছানায় যেতে যেতে মাথায় একটা চিন্তায় খেলে গেল। এই বেয়াদব লোকটিকে শুকনো কথায় ছাড় দিলে তো চলবে না, ভয়ানক কিছু ভাবতে হবে। এই লোককে হাই লেভেলের অপমান না করতে পারলে ঠিকঠাক ঘুমও হবে না নম্রতার। বিশাল যন্ত্রণা। ভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ঘাটছিল নীরা। তার পাশের সেলফ থেকে সাইকোলজির উপর কোনো একটা বই খুঁজছিল অন্তু। অন্তুর চোখ মুখ আজ গম্ভীর, থমথমে। কাল থেকে নীরার সাথে হাঁ হুঁ ছাড়া কথা বলছে না সে। নীরা খেয়াল করেছে, নম্রতা ছোঁয়াদের সাথে হাসি মুখে কথা বলে নীরার সাথে এমন নিষ্ঠুরতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অন্তু বই হাতে কোনার একটা টেবিলে চেয়ার টেনে বসলো। নীরা চাপা দীর্ঘশ্বাস ফেলে অন্তুর পাশের চেয়ারটাতে বসলো। অন্তুর গায়ে কালো রঙের পাতলা টি শার্ট, ছিমছিমে কালো গায়ে কালো রঙটা বেশ মানিয়েছে। পরিপাটি চুল আর শক্ত চিবুকে আকর্ষণীয় দেখাচ্ছে। নীরা গলা খাকারে দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, কিন্তু অন্তু ফিরেও তাকালো না। গভীর মনোযোগে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগলো। নীরা দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস? অন্তু চোখ তুলে তাকালো, অবাক হয়ে বলল, আমাকে বলছিস? এখানে আর কেউ আছে? অন্তু তাচ্ছিল্যের সাথে বলল, ঠিক থাকবো না কেন? আমার কি বেডিক থাকার কথা ছিল নাকি? এভাবে কথা বলছিস কেন? অন্তু বই থেকে মুখ উঠিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো, ভারী অবাক হয়ে বলল, কিভাবে কথা বলছি? কেমন ঠেস মারা কণ্ঠে কথা বলছিস, শুনতে খারাপ লাগছে। খারাপ লাগলে যে পড়ে কথা বলতে আসছিস কেন? তুই 2 দিন যাবৎ খুব রুড বিহেভ করছিস আমার সাথে। কি করেছি আমি? অন্তু চোয়াল শক্ত হয়ে এলো। টেবিলের নিচে থাকা নীরার বাম হাতের কোনো এর নিচে শক্ত করে চেপে ধরল। হ্যাচকা টানে নীরাকে নিজের দিকে এনে রক্তলাল চোখে তাকালো। তপ্ত কিন্তু ধীর কণ্ঠে বলল, তোর সাথে সবসময় আদর আদর কল থেকে কথা বলতে হবে, এমন কোনো চুক্তি ছিল নাকি আমার? অন্তু হাত ছাড়, লাগছে। অন্তুর হাতের থাবা আরো খানিকটা শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, আমারও লাগছে। 3 বছর ধরে কন্টিনিউয়াসলি লাগছে। কই, আমি তো অভিযোগ করি না। তাহলে তোরা তো হাসপাস কেন? ছাড় অন্তু। আমাকে ভালোবাসিস না কেন? অন্তু, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হোক বাড়াবাড়ি, বল কেন ভালোবাসিস না আমায়? কেন, কি করলে ভালোবাসবি? বিরক্তি আর রাগে চোখ মুখ কুচকে এলো নীরার। ঝাড়ি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, জোর জবরদস্তি নাকি? ভালো লাগে না তাই ভালোবাসি না। এখন কি জোর করে ভালোবাসাবি আমায়? এতটা নিচে নেমেছিস তুই? অন্তু এবার রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। ইচ্ছে করেই হাতের বাঁধনটা শক্ত করল সে। রাগান্বিত মস্তিষ্ক নীরাকে কষ্ট দিতে চাইলেও শেষ পর্যন্ত কোমল মনের সাথে পেরে উঠল না। হাতটা ঝাঁকি দিয়ে ছেড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে হিসিয়ে বলল, ভালোবাসিস না অথচ সস্তা মেয়েদের মতো আগে পিছিয়ে ঘুরিস কেন? হ্যাঁ, খবরদার আশেপাশে আসবি না আমার। নীরা হতভম্ব চোখে অন্তুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে টসটসে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অন্তু সত্যি কথাটাই বলল। তাকে সস্তা নোংরা মেয়েদের সাথে তুলনা করতে পারল? কণ্ঠে আটকালো না। নীরা কি সত্যি এত সস্তা? নীরার বুকের ভেতর উতলে উঠল কান্না।
বইটা টেবিলের উপর রেখে সেলফের এক কোণায় গিয়ে দাঁড়ালো। এত কষ্ট হচ্ছে কেন তার? অন্তুর কথাগুলো ঘুরে ফিরে কানে এসে বাজছে। নীরা দুহাতে মুখ ঢেকে ডুকরে উঠে, পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। ওড়নার আঁচল কামড়ে ধরে কিছুক্ষণ নিঃশব্দ অশ্রু বিসর্জন করে। মনে মনে খুব করে কামনা করে এই সস্তা আমিটার যেন খুব জলদি মরণ হয়, খুব জলদি মরণ হয়। এই সাংসারিক টানাপোড়ান, পরিবার আর মান সম্মানের চিন্তায় অস্থির হয়ে থাকার চেয়ে মরণটা কি সহজ নয়? সুন্দর ঝকঝকে সকাল, আকাশে ছড়ানো ছিটানো শুভ্র মেঘমালা, উজ্জ্বল সোনালি রোদে ঝলমল করছে পুরো শহর। নম্রতা ব্যাগ কাঁধে চেম্বারের সামনে পায়চারি করছে, হাতে অ্যাসাইনমেন্ট। সাদা নীল সালোয়ার কামিজ আর ঘন খোলা চুলে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। নম্রতা পায়চারি থামিয়ে ঘড়ি দেখল 10:29। ঠোঁটে ঠোঁট চেপে দরজার দিকে উকি দিল নম্রতা। ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলো আরফানের অ্যাসিস্ট্যান্ট। হ্যাংলা পাতলা ছেলেটা বিরক্ত কণ্ঠে বলল, নম্রতা মাহমুদকে। নম্রতা কপাল কুঁচকে বলল, আমি স্যার আপনাকে ভেতরে যেতে বললেন, ভেতরে যান। নম্রতা মাথা এলিয়ে আবারও ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে ঠিকঠাক 10:30। দুই হাতে অ্যাসাইনমেন্টের ফাইলটা চেপে ধরে ঠোঁট উল্টালো নম্রতা। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, ব্যাটা দেখি বহুত পাঞ্চুয়াল। দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ছাড়ল নম্রতা। মন থেকে সব রকম ভাবনাকে উড়িয়ে দিয়ে মন ও মস্তিষ্ককে শান্ত করলো। তারপর ধীর হাতে দরজা খুলে ভেতরে উকি দিল। আসতে পারি? আরফান গভীর মনোযোগে সামনে রাখা ফাইল ঘাঁটছিল। দুই ভ্রুর মাঝখানে হালকা কুচকানো, গায়ে গাঢ় নীল শার্ট, কবজির উপর সাদা চকচকে ব্র্যান্ডেড ঘড়ি। নম্রতার প্রশ্নে চোখ তুলে তাকালো আরফান। কুচকে থাকা ভ্রুজোড়া সোজা করে গমগম কণ্ঠে বলল, আসুন। নম্রতা দরজাটা সাবধানে লাগিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলো। আরফানের টেবিলের কাছাকাছি এগিয়ে যেতেই বিচলিত হয়ে পড়ল নম্রতা। আরফান প্রথম থেকেই ঠান্ডা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। আরফানের ঠান্ডা গম্ভীর দৃষ্টি নম্রতাকে ক্রমেই বিভ্রান্ত করে দিচ্ছে। ছেলেটা কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকায়। ঠান্ডা মায়াভরা চোখ দুটো বুকের কোথাও তীরের মতো আটকে যায়। চোখ ফেরাতে দেয় না, ভাবতে দেয় না, চিন্তাগুলোকে করে দেয় এলোমেলো। ভারী টেবিলটার ঠিক সামনে গিয়ে দাঁড়ানোর পর নম্রতা উপলব্ধি করলো উজ্জ্বল শ্যামবর্ণের এই অসভ্য পুরুষটিকে আজ ভালো দেখাচ্ছে। নাকের ডগায় ঝুলে থাকা গাম্ভীর্যটাই যেন তাকে পরিপূর্ণ পুরুষ করে তুলেছে। নম্রতা টেবিলের সামনে দাঁড়াতেই গমগম কণ্ঠে বলল আরফান। বসুন। নম্রতা জানে না কেন আরফানের এই ছোট্ট কথাতে চমকে উঠল, গলা শুকিয়ে এলো। সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসল। ঠোঁটে ঠোঁট চেপে কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল। আকাশ পাতাল চিন্তাভাবনা করে হঠাৎই নিজেকে শক্ত ও স্বাভাবিক করে তুলল সে। মাথা তুলে সরাসরি আরফানের চোখের দিকে তাকালো। আরফান চেয়ারে ঠ্যাস দিকে নম্রতার দিকেই তাকিয়েছিল। ঘাটটা হালকা কাত, দৃষ্টি গভীর ও শান্ত। নম্রতা ছোট্ট শ্বাস ফেলে বলল, হ্যালো স্যার। আরফানের ঠোঁটের কোণায় হাসি দেখা গেল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনার অ্যাসাইনমেন্ট? অপমানে নম্রতার ফর্সা মুখটা কালো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে হাতের অ্যাসাইনমেন্টটা এগিয়ে দিয়ে চুপ করে বসে রইল। আরফান আর ঝামেলাহীনভাবে স্বাক্ষর করলো। স্বাক্ষর শেষে ফাইলটা এগিয়ে দিয়ে বলল, কমপ্লিট। আর কিছু? নম্রতা মাথা নেড়ে না জানালো। অ্যাসাইনমেন্টটা উল্টে পাল্টে দেখে নিতেই গম্ভীর কণ্ঠে বলল আরফান, তাহলে আসুন, আমার এখন ব্রেকফাস্টের সময়, একটু পর রাউন্ডে যেতে হবে। নম্রতা ব্যতিব্যস্ত হয়ে উঠতে গিয়েও হঠাৎই থমকে গেল। কিছু মনে পড়ার ভঙ্গিমা করে অন্যমনস্ক দৃষ্টিতে সামনের দেয়ালটার দিকে তাকিয়ে রইল। কপালের ওপর পড়ল চিন্তার ভাঁজ। আরফান ভ্রুকুচকে বলল, কোনো সমস্যা? নম্রতা জিহবা দিয়ে উপরের ঠোঁট ভিজিয়ে নিয়ে আরফানের দিকে তাকালো। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে ভীষণ অস্বস্তি নিয়ে বলল, একটা প্রশ্ন করতে পারি? আরফান একই ভঙ্গিমায় উত্তর দিল। বলুন। নম্রতার অস্বস্তি আরও বাড়ল। অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। আরফান পুরোটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো নম্রতাকে। মেয়েটা একটু কেমন যেন, অদ্ভুত খ্যাপাটে আর পাগলাটে। আরফান কয়েক মিনিট অপেক্ষা করে বলল, কি হলো বললেন না? নম্রতা আমতা আমতা করে বলল, আপনার বন্ধু নিশাদ সম্পর্কে প্রশ্ন করেছিল। আরফানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। খানিকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বলল, নিশাদ সম্পর্কে কি প্রশ্ন আপনার? আপনি নিশাদকে চেনেন? নম্রতার হৃৎপিণ্ড কাঁপছে। পরের প্রশ্নটা করতে গিয়ে জিহবা ভারী ভারী লাগছে। আচ্ছা, সত্যি কি নিশাদী নম্রতা সে? আরফান কি তাকে পৌঁছে দিতে পারবে তার গন্তব্যে? নম্রতা অনেক কষ্টে প্রশ্ন করলো, হয়তো চিনি। আচ্ছা, উনি কি খুব পড়াকু? ঘন ঘন লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস আছে ওনার? আরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু কেন?
নম্রতা উত্তেজিত কণ্ঠে বলল, উনি খুব গুছিয়ে কথা বলতে পারেন তাই না? আরফান সরু চোখে তাকালো। পর মুহূর্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। ঠ্যাস মারা কণ্ঠে বলল, ওয়েট ওয়েট, প্রেমে টেমে পড়েছেন নাকি নিশাদের? হো গ্রেট, আপনার জন্য অসম্ভব কিছুই না। আরফানের কথায় অনুভূতি নামক প্রজাপতিরা যেন প্রমোদ গুনল। মুহূর্তে রঙিন প্রজাপতিগুলো মিলিয়ে গিয়ে বিবর্ণ হয়ে উঠল চারপাশ। ধেবে থাকা আর রাগটা ফুস করে উঠল। চেয়ার থেকে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলল নম্রতা, আসলে যে যেমন তার কাছে পৃথিবীর সবার চরিত্রই তেমন। কথায় কথায় আছে না, সাপের হাঁচি বেদেই চেনে। আসছি ডক্টর রফশান আলম স্যার, আল্লাহ হাফেজ। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না নম্রতা। এই লোক নিজেকে ভাবেটা কি, প্রিন্স চার্মিং নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? সামান্য ডাক্তারি ডিগ্রি অর্জন করে এত অহংকার! কিন্তু এ কি? নম্রতার রাগে ফুঁসতে থাকা মস্তিষ্ক হঠাৎই কেমন শান্ত হয়ে গেল। পেশিগুলো বেয়ে নেমে গেল অদ্ভুত এক শীতলতা। সচেতন মস্তিষ্কে বাঁচতে লাগলো একটাই প্রশ্ন, একটাই চিন্তা। নিশাদ ঘন ঘন লাইব্রেরিতে যেত, পড়াকু ছিল, গুছিয়ে কথা বলার ক্ষমতাও তার স্পষ্ট। তবে কি এই সেই পুরুষ, নম্রতার কল্পনার কল্পপুরুষ? কিন্তু তার সন্ধান কি করে পাবে নম্রতা? কোথায় থাকে সে? নম্রতার কথা কি আদৌ মনে পড়ে তার? 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্যান্টিনে গিয়ে বসলো নম্রতা। সাথে নীরা আর ছোঁয়া। নীরার চোখ মুখ থমথমে, ফর্সা নাকে ডগা লাল, চোখ দুটিও খানিক ফোলা। ছোঁয়া নম্রতার আড্ডার আসরে তার মনোযোগটাও আজ নিতান্তই আলগা। নম্রতাও খানিকটা চিন্তিত, অবিশ্রান্ত। ক্যান্টিনে সুস্বাদু চা আজ তেতো বিশ্রী, আড্ডাও জমছে না। চারিদিকে কেমন বিষণ্ণ উদাস ভাব। আজ অন্তু ক্যাম্পাসে ছিল, কিন্তু নানা টালবাহানায় ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়েছে 1 ঘন্টা 2 হলো। ঘন্টা 2 হলো। রঞ্জন পূজাকে নিয়ে ব্যস্ত, আর নাদিম ব্যস্ত টিউশনিতে। নম্র বিষণ্ণ মুখ নিয়ে টেবিলে মাথা ঠেকিয়ে শুয়ে রইল। মনটা খুব পোড়াচ্ছে তার, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাওয়ার আকুতিতে ভস্ম হয়ে যাচ্ছে এই স্বপ্নময় সুন্দর পৃথিবী। তার যে লোকটাকে চাই, বছরের পর বছর জমিয়ে রাখা প্রশ্নের উত্তরগুলোর জন্য হলেও তাকে চাই। এমন বিষণ্ণ মৃদুল পরিবেশে দমকা হাওয়ার মতো উড়ে এলো নাদিম। গিটার আর ব্যাগটা ধুম করে টেবিলের উপর রেখে চেয়ারে গা এলিয়ে হাঁপাতে লাগলো। গরমে দরদর করে ঘামছে তার শরীর। হলুদ শার্টটা ঘামে ভিজে লেপ্টে আছে গায়ে। একদম সাদা ফর্সা মুখটা সূর্যের তাপে রক্তের মতো লাল রং ধারণ করেছে। নাদিমের হঠাৎ আগমনে চমকে উঠল নম্রতারা। ছোঁয়া কোল্ড ড্রিঙ্কসের ক্যান হাতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। নাদিম বিদ্যুৎ বেগে উঠে গিয়ে ছিনিয়ে নিল কোল্ড ড্রিঙ্কসের ক্যান। এক চুমুকে সবটা শেষ করে ভারী আয়েসি কণ্ঠে বলল, বালের লোকাল বাস জীবনটারে মাইর বানাইয়া ছাইরা দিয়েছে একদম। সালার যেদিকে তাকাই শুধু দুর্গন্ধ। এই গরমের দিন এত ঘষাঘষি করে বাসে উঠতে মন চাই। সালার বইটা আঙ্কেলগুলো তো আরেক সার্কাস। এমনভাবে শরীরের ওপর পরে মনে হয় না নয়া প্রীত জাগছে। রিডিকিউলাস, মনটাই চাই পাল। নাদিমকে মাঝপথে থামিয়ে দিয়ে ফুঁসে উঠল ছোঁয়া। রণচণ্ডী রূপ নিয়ে বলল, তুই আমার কোল্ড ড্রিঙ্কস খেলি কেন? আমি মাত্রই কিনে আনলাম বোতলটা। ফাজিল একটা অসভ্য। আর এইসব কি ভাষা কথা বলিস তুই? ন্যূনতম ব্যক্তিত্ব বোধ নেই তোর? ছি, আমার জাস্ট ঘেন্না লাগে। নাদিম ড্যাম কেয়ার ভাব নিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। ঠোঁট বাঁকিয়ে বলল, আরেকটাই ব্যক্তিগত মারাইতে আইছে। তোর ওই প্রফেসর বাপরে গিয়া ব্যক্তিগত জ্ঞান দে গাবাল। আমার সামনে আজাইরা ঢং মারাইতে আসবে না। এমন সময় ক্যান্টিনে এসে ঢুকলো রঞ্জন। নাদিমের পাশের চেয়ারটা টেনে দুদিকে পা দিয়ে উল্টো করে বসলো। শার্টের উপরে 2 বোতাম খুলে দিয়ে কলার ঝাঁকিয়ে বলল, প্রচন্ড গরম আজ, আমি বোধহয় লেট। পূজাকে বাসায় পৌঁছে দিয়ে এলাম, মেয়েটা অসুস্থ। তারপর আশেপাশে চোখ ঘুরিয়ে কপাল কুঁচকালো। বন্ধুদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, এমন তো কই রে? নাদিম ততক্ষণে গিটার তুলে নিয়েছে হাতে। দক্ষ হাতে টুংটাং সুর তুলেছে একের পর এক। রঞ্জন খাওয়ার জন্য কিছু অর্ডার করে বন্ধুদের দিকে তাকালো। নম্রতা হেসে বলল, দোস্ত, তোরে তো গরমের দিনেও হ্যাপি হ্যান্ডসাম লাগছে রে। তুই আমার বন্ধু না হলে আমি তোর প্রেমে পড়ে যেতাম। রঞ্জন সামনে রাখা ম্যাগাজিন দিয়ে বাতাস করতে করতে হাসলো। চোখ টিপে বলল, আর তুই আমার বান্ধবী না হলে আমি তোর বিয়ে করে ফেলতাম। আহা সুন্দরী বউ। রঞ্জনের কথায় সামনে থাকা খাতাটা ছুঁড়ে মারল নম্রতা। নাদিম গিটার বাজানো থামিয়ে দাঁত বের করে হাসলো। ডান পা দিয়ে রঞ্জনের কোমর বরাবর লাথি মেরে বলল, আর তোমার পূজা, তোমার এই অ্যাঙ্গেলে পূজা করতো মামা। নাদিমের কথায় হেসে ফেললো সবাই। হঠাৎই হাসি থামিয়ে প্রশ্ন ছুড়ল রঞ্জন, তুই ঠিক আছিস নীরু? চোখ মুখ এমন লাগছে কেন? নীরা হাসার চেষ্টা করলো। দৃঢ় কণ্ঠে বলল,
আমার কি হবে, ঠিক আছে। সবার চোখ এবার নীরার দিকে আটকে গেল। নাদিম টেবিলের উপর ঝুঁকে পড়ে বেশ খেয়াল করে দেখল। চোখ মুখ বিকৃত করে বলল, জামাই ময়রা গেছি নাকি রে? কাঁদছিস মনে হইতাছে, চোখ নাক লাল কেন? জমাই মরলে কান্দন লাগবো? আমরা আছি না, দরকার পড়লে আরেকটা জামাই ধৈরা আনমা দিমো, প্যারা কেন? নাদিমের কথায় হেসে ফেলল নীরা। চোখ নামিয়ে বলল, শরীরটা একটু খারাপ লাগছে। নম্রতা তাড়াহুড়ো করে নীরার কপালে হাত রাখল। কপাল কুঁচকে বলল, জ্বর টর তো নেই, কি হয়েছে বলতো, কাঁদছিস কেন? নম্রতার কথার মাঝেই বন্ধুদের আড্ডা এসে পৌঁছালো অন্তু। মুখ ভার করে পাশের টেবিল থেকে চেয়ার টেনে রঞ্জনের পাশে বসলো। নীরা অন্যদিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, কাঁদিনি তো। কথাটা শুনে চোখ তুলে তাকালো অন্তু। টিস্যু দিয়ে চোখ মুখ আর ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলল, কেটে কেটে মরে যাওয়ার মতো কি হয়েছে? হ্যাঁ, আশেপাশের মানুষ কেটে কেটে অমাবস্যা নামায় ফেলছে দেখছি। নাদিম গিটারে দ্রুততর টুন বাজিয়ে বলল, উক্ত মহিলার জামাই ইন্তেকাল ফরমাইতেছেন, তাহাকে অতি শীঘ্রই একটা জামাই গিফতায়েতে হইব। এই মহান কাজের জন্য তোমরা তৈরি না? সবাই টেবিলে হাত বাজিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইয়েস। নীরা সামনে থাকা বইটা নাদিমের দিকে ছুড়ে দিয়ে হেসে ফেলল। মুখে বলল, চুপ থাক হারামি। নাদিম বইটা ক্যাচ ধরে বিগলিত হাসল। ধীরে ধীরে কাটতে লাগলো উত্তপ্ত দুপুরের বিষণ্ণতা। জমে উঠল আড্ডা, মেতে উঠল প্রতিটা প্রাণ। কর্মব্যস্তময় দীর্ঘ দিনটা পার করার পর রাতে যখন ফোনটা হাতে নিল নম্রতা, ঠিক তখনই মনে পড়ে গেল আরফান নামক অসভ্য লোকটির কথা। আরফানকে অনলাইনে দেখে সকালের অপমানগুলো রন্ধ্রে রন্ধ্রে বাজতে লাগলো। আরফানের প্রোফাইলের দিকে কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে ইনবক্সে ঢুকলো। নির্ভুল বাংলায় লিখল, আপনার মতো অসভ্য, অভদ্র আর ইতর মানুষ আমি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি। একটা মেয়েকে কতটা বাজে ভাবে হেনস্থা করেছেন আপনি। কাল আমাকে হিপোক্রেট বললেন। হিপোক্রেট মানে বোঝেন আপনি? দেখে তো মনে হয় নকল টকল করে প্রফেসরকে টাকা খাইয়ে নয়তো নকল সার্টিফিকেট দিয়ে ডক্টর হয়ে গিয়েছেন। এভাবে শুরু করে মাথায় যা এলো তাই লিখে ইনবক্স ভরিয়ে ফেলল নম্রতা। আরফান অনলাইনে ছিল। নম্রতা লেখা প্রত্যেকটা মেসেজ আরফান সিন করছে দেখে নম্রতার বুকে এক আকাশ স্বস্তি মিলল। মনের সব ঝাঁজ ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিল নম্রতা। আহ, শান্তি। কিন্তু কিছুক্ষণ পরেই মনের সব ঝাঁজ ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিল নম্রতা। আহ, শান্তি। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ পরই নম্রতার মনে হলো এবার বড্ড হ্যাংলাপনা করে ফেলেছে সে। এই বয়সে এসে এমন ইম্যাচিউরদের মতো কাজ কি তাকে শোভা পায়? এমন বাচ্চামো প্রতিশোধের কি কোনো মানে হয়? ওই আত্ম অহংকারী লোকটা কি ভাববে? নম্রতাকে নিশ্চয়ই প্রচণ্ড গেও আর ন্যাকা ভাববে। নম্রতার হঠাৎই ভীষণ মন খারাপ হয়ে গেল। কেউ তাকে ফালতু আর বিরক্তিকর ভাবছে, ভাবতেই মনটা তেতিয়ে গেল। কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে আরফানকে আনব্লক করলো নম্রতা। কিছুক্ষণ ফোন নিয়ে অযথায় ঘাটাঘাটি করলো। মনের কোথাও একটা আক্ষেপের তাড়া দিচ্ছে তা। যদি লোকটি মেসেজের উত্তর দেয়, যদি কিছু বলে, এই ভাবনাতেই কেটে গেল সুপ্ত অপেক্ষার প্রহর। কিন্তু ঘন্টা পেরিয়ে গেলে ওপাশ থেকে কোনো রূপ উত্তর এলো না। ওই অসভ্য লোকটি প্রতিটা মেসেজ সিন করার পরও কোনোরূপ উত্তর দেওয়ার চেষ্টা করলো না। নম্রতার আত্মসম্মান বোধটা যেন এবার খণ্ড বিখণ্ড হয়ে গেল। লোকটা কি তবে নম্রতাকে মেসেজের উত্তর দেওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ মনে করলো না? নম্রতার শরীর মন অপমানে টনটন করে উঠল। এই লোকটা ভারী হিসেবি ধরনের। কোথাও কোনো কাজ করলে অপর পাশের মানুষকে শতাধিক অপমান করা যাবে, অপদস্থ করা যাবে, তা যেন এই লোকের অস্থিমজ্জায় জানা। এই যে এই মুহূর্তে লোকটা যদি কোনো উত্তর দিত, নম্রতার সাথে কথা কাটাকাটির চেষ্টা করত, পাল্টা অপদস্থের চেষ্টা করত, তাহলেই তো অপরাধবোধ, অপমানবোধটা কমে যেত নম্রতার। কিন্তু এই অসভ্য লোকটি সেই সুযোগ দিল না। একদম নীরব থেকে নম্রতার জাগ্রত আত্মসম্মান বোধে তীব্রভাবে আঘাত করে গেল। নম্রতা টেরও পেল না। আচ্ছা, নীরবতার মতো ভয়ানক ছুরি কি আদৌ কিছু হয়? নম্রতার সতর্ক মস্তিষ্ক উত্তর দিল, না, হয় না। এই পৃথিবীতে নীরবতার মতো ভয়ানক ছুরি আর কিছু হয় না, হতে পারে না। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। বিছানায় গা এলিয়ে দিতেই বেয়াদব মনটা আফসোসের শীষ তুলে বলল, কি দরকার ছিল যেচে পড়ে নখ দিয়ে লোকটাকে এত কথা শোনানোর, শখ করে নিজেকে উপহাসের পাত্র বানানোর? তুমি সবসময় এমন উৎপটাং কাণ্ড কেন করো নম্রতা? তোমার কি আত্মসম্মান বোধ নেই? তুমি কি ব্যক্তিত্বহীন সস্তা মানবী? নম্রতার বুকে মোচড় দিয়ে উঠল। চারিপাশের সবকিছু বিষাক্ত হয়ে উঠতে লাগলো। আত্মগ্লানি আর অপমান বোধে তেতো হয়ে উঠল মুখ। তার এই মন খারাপ ভাবটা রাতের গভীরতার সাথে সাথে কষ্ট হয়ে নেমে এলো চোখে। জীবনের সব না পাওয়াগুলো, হারিয়ে ফেলা স্মৃতিগুলো বেয়াদব মনটাকে কাঁদিয়ে ছাড়ল।
সেই স্বার্থপর হারিয়ে যাওয়া সেকে ভেবে রাত ভোর করে কাঁদল নম্রতা। পূর্ব আকাশে যখন আলো ফুটল, লালাব লজ্জায় রাঙা হলো বিশাল আকাশ। ঠিক তখনই দুদণ্ডের ঘুম নেমে এলো নম্রতার চোখে। জ্বালা পোড়াময় ফোলা চোখ দুটো নিয়ে ঘণ্টাখানিকের জন্য চোখ বুঝল নম্রতা। ঘুমের মাঝেও নম্রতা দেখতে পেল পুরাতন সেই বই, হাজার হাজার নীল চিরকুট, আর তার মাঝে নীল পাঞ্জাবি গায়ে সুদর্শন এক পুরুষ। নম্রতা ধরফরিয়ে উঠে বসল। গলা বুক ঘেমে চিপচিপে হয়ে আছে। নম্রতা ডান হাতের পিঠ দিয়ে ঠোঁট আর নাকের ঘাম মুছল। কখন থেকে ডাকছি তোকে? ক্লাস টাইম হয়ে গিয়েছে, রেডি হবি না? 9:30টায় ক্লাস, জলদি ওঠ। নম্রতা ফাঁকা মস্তিষ্কে নীরার দিকে তাকালো। নীরা চুলে চিরুনি চালাচ্ছে, গায়ে তার কাঁচা হলুদ রঙের জামা, ফর্সা গায়ে সুন্দর দেখাচ্ছে কাঁচা হলুদ রং। নম্রতা বোবা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুহাতে মাথা চেপে ধরল। ওই পুরুষটা, ওই নীল পাঞ্জাবি পরনে পুরুষটার চেহারা মনে পড়ছে না তার, অথচ স্বপ্নে কত পরিচিত লাগছিল তাকে। মনে হচ্ছিল কত আপন, কত ভালোবাসাময় সেই মুখ, সেই ঠোঁট আর সেই নীলরঙা পাঞ্জাবি। নীরা আবারও তাড়া দিতে অলস ভঙ্গিতে বিছানা থেকে নেমে দাঁড়ালো নম্রতা। কালো প্লাজোর সাথে পরা ঢলঢলে টি শার্টটা টেনে টুনে ঠিক করতে করতে সিদ্ধান্ত নিল আজ আবারও গ্রন্থাগারে যাবে সে। সেই বইটাকে বুকে জড়িয়ে বসে থাকবে অনেকক্ষণ। মলাটের নিচের গন্ধ শুকবে। এতগুলো বছরের আদান প্রদানেও সেখানে কিসের সেই নিজস্ব মিষ্টি গন্ধটা জমা হয়নি একটুও না। নম্রতা ওয়াশরুমে যাওয়ার পরপরই ভার্সিটির বই গুছাতে মন দিল নীরা। ক্লাস অনুযায়ী বইগুলো নাড়াচাড়া করতেই একটা বই থেকে টুপ করে নিচে পড়ে গেল একটা চিরকুট। নীরা ভ্রুকুচকে চিরকুটটার দিকে তাকিয়ে রইল। তারপর ভারী বিস্ময় নিয়ে তুলে নিল ছোট্ট সেই কাগজের টুকরা। কাগজটা মেলে ধরতেই টানা টানা চিরপরিচিত অক্ষরগুলো ভেসে উঠল চোখের সামনে। মাত্র দুটো লাইনে সেই লেখাতেই নীরার বিক্ষিপ্ত অশান্ত মনটা শান্ত হয়ে গেল। নীরা টলমলে অনুভূতি নিয়ে সেই লাইন দুটো আবারও পড়ল। জীবন আর কখনো ভালোবাসতে বলবো না তোকে, তবু কাঁদিস না প্লিজ। আমাকে ভালো না বাসলেও সহ্য করতে পারবো, চোখের সামনে অন্য কাউকে ভালোবাসবি সেটাও সহ্য করে নেব, কিন্তু তোর কান্নাটা সহ্য হবে না রে। হেই নিরুপাখি, নিরুপাখি, কাঁদিস না প্লিজ। চিরকুটটা হাতের মুঠোয় আঁকড়ে ধরে পাশের চেয়ারটাতে বসে পড়ল নীরা। বুকের ভিতর উথাল পাতাল ঢেউয়ের সাথে উতলে উঠল কান্না। এই ছেলেটা কেন এত ভালোবাসে তাকে? তার মতো স্বপ্নহীন মেয়েটাকে কেন ভালোবাসতে হলো তার? আর কেনই বা এমন অদ্ভুত মিষ্টি তার প্রকাশভঙ্গি? নীরার মতো পোড়া কপালি মেয়ের জন্য অত ভালোবাসাও জমা থাকে বুঝি? সেই পাগল প্রেমিক কি জানে না পোড়া কপালিদের ঠিক ভালোবাসতে নেই, ভালোবাসার অধিকার নেই? নীরার বুক চেড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, চোখ থেকে নেমে আসে নোনা স্রোতের ধারা। তেজস্বী সূর্য অনেকটাই মিইয়ে এসেছে, ত্যক্ত গরমটা সয়ে এসেছে শরীরে। নম্রতার নীলরঙা কামিজটা ঘামে লেপ্টে আছে গায়ে, চোখের নিচে অসাবধান আদরের মতোই লেপ্টে আছে কাজল কালি। হাত পা মৃদু কাঁপছে, নিঃশ্বাস ভারী। নম্রতা ছোট ছোট পা ফেলে গ্রন্থাগারের দোতলায় উঠল। আজ একাই এসেছে সে, আজ তার একা থাকারই পালা। না, একা তো নয়, সে এবং তার সুপ্ত গভীর অনুভূতিগুলোর খুব একান্তে সময় কাটানোর পালা। নম্রতা ঢোক গেলে দর্শনের সেলফের দিকে এগিয়ে গেল, কিন্তু এ কি? দর্শনের বইটা এখানে নেই। নম্রতার পরিচিত পৃথিবীটা এবার দুলতে লাগলো। মাথা ঘুরছে, চিন্তা গুলিয়ে যাচ্ছে। কোথায় গেল সেই বই? সারা সেলফ তন্নতন্ন করেও খুঁজে পাওয়া গেল না সেই বই। শেষ পর্যন্ত এই শেষ চিহ্নটাও কি তবে হাতছাড়া হলো তার? নম্রতা কোনার এক চেয়ারে বসে অস্বাভাবিক ভঙ্গিতে হাঁপাতে লাগলো। বুকে চাপ লাগছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। আচ্ছা, নম্রতা কি মারা যাচ্ছে? ওই নিষ্ঠুর লোকটাকে না দেখেই কি মরে যেতে হবে তাকে? নম্রতা টেবিলে মাথা এলিয়ে ঘণ্টাময় বসে রইল। কিছুটা ধাতস্থ হওয়ার পর গ্রন্থাগারের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে জানলো গ্রন্থাগারের কোনো এক পাঠক একদিন আগে বইটা বাড়ি নিয়ে গিয়েছে, এখনো ফিরিয়ে দিয়ে যায়নি। নম্রতার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। হঠাৎ এত বছর পর কার প্রয়োজন পড়ল এই বই? নম্রতা উত্তেজিত হয়ে বলল, যে লোকটির বই নিয়েছেন তার নাম কি? চেক করে বলুন প্লিজ, আমার খুব প্রয়োজন। লোকটা খুব একটা ঝামেলা করলো না। নম্রতার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে রেজিস্টার খাতা ঘাঁটতে লাগলো। বেশ কয়েক মিনিট ঘাটাঘাটির পর গম্ভীর মুখে বলল, নিশাত আহমেদ নীরব, গত পরশু বিকেলের দিকে নিয়ে গিয়েছিলেন বইটা। নামটা শুনে বিদ্যুৎ শক লাগার মতোই চমকে উঠল নম্রতা। নিশাদ? নিশাদ নিয়ে গেছে সেই বই, কিন্তু কেন? তবে কি নম্রতারা যা ভাবছে তাই? নিশাদই সেই নিষ্ঠুর পুরুষ, নাকি ব্যাপারটা পুরোপুরি কাকতালীয়? এমন কাকতালীয় ঘটনাও কি ঘটতে পারে? এত বছর পর কাকতালীয় ভাবে সেই বইটি কেন নিতে হবে নিশাদকে? নম্রতার ভাবনা গুলিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। নম্রতা শুকনো গলায় কোনো রকম ফ্যাচ ফ্যাচ করে বলল, ওনার নাম্বারটা একটু দেয়া যাবে? ওনাকে ভীষণ দরকার আমার। লোকটা নম্রতার অনুরোধকে সম্পূর্ণ নাকচ করে বলল, সম্ভবত নয়, নাম্বারটা দেওয়ার নিয়ম নেই।
নম্রতা হাজার অনুরোধ করেও লোকটার থেকে নাম্বার উদ্ধার করতে পারল না। ধীর দুর্বল পায়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল সিঁড়ির গোড়া। না, আর হাঁটতে পারছে না সে। এই শরীরের ভার বহনের শক্তি আর হচ্ছে না। নিশাদের দেখা সে কিভাবে পাবে এখন? ডাক্তার আরফানকে জিজ্ঞাসা করে দেখবে? এত কিছুর পরও কি ওই ডাক্তার তার কথা শুনবে, সাহায্য করবে? নম্রতা সিঁড়ির রেলিংয়ে ঠ্যাস দিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো। ডায়ালে প্রথমেই নাদিমের নম্বর থাকায় তাকেই ফোন করলো প্রথম। দুবারের চেষ্টায় ফোনে পাওয়া গেল তাকে। ফোন ধরেই ওপাশ থেকে বিরক্ত কণ্ঠে বলল, টিউশনই করাইতেছি বাল, বেহুদা ফোন দিয়া ডিস্টার্ব করতেছে কেন? নম্রতা দুর্বল শরীরে জোরে জোরে শ্বাস নিল। জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, সরি দোস্ত, তুই একটু রঞ্জন অন্ত নীরা কাউকে ফোন দিয়ে শাহবাগ গ্রন্থাগারে আসতে বলবি জলদি। এটুকু বলতে কান্নায় গলা ভিজে গেল নম্রতার। নাদিম চিন্তিত কণ্ঠে বলল, রঞ্জন তো পুরাতন ঢাকায় গেছে, অন্ত কই আছে জানি না, কিন্তু হইয়াছেটা কি? কই তুই ঠিক আছিস? আমি শাহবাগে গ্রন্থাগারের সিঁড়িতে বসে আছি, আমাকে নিয়ে যেতে বল, হাঁটতে পারছি না। নাদিম আর কোনো প্রশ্ন করলো না, ব্যস্ত কণ্ঠে বলল, তুই থাক, আমি 5 মিনিটের মধ্যে আসতাছি। তোর টিউশনি? রাখ তোর টিউশন, আমি আইতাছি, চিন্তা করিস না। অনন্তকেও কল কর, সালাই আছেটা কই? নিজের মনের কথা বলতে বলতেই ফোন কেটে দিল নাদিম। নম্রতা সেখানে বসে চোখ বন্ধ করলো। এই চোখ খুলে রাখাটাও শরীরে আর কুলাচ্ছে না। আকাশ থমথমে, বোধহয় বৃষ্টি হবে। ভ্যাপসা গরমে জ্বলে যাচ্ছে গা। গাছের পাতায় হেলদোল নেই। পশ্চিম আকাশে ঘন মেঘের নম্রতা হাসপাতালের করিডোরে উদাস বসে আছে, চোখ দুটো অনুভূতি শূন্য। দূর আকাশে 2-3টে কালো পাখি ওড়াউড়ি করছে। অলস পাখা মেলে একই জায়গায় ফিরে ফিরে আসছে তারা। আচ্ছা, এই পাখিগুলোর কি ভয় নেই? এই যে বৈশাখী রাজকন্যা তার সখীসহ থমথমে মন খারাপ নিয়ে বসে আছে, চোখে তার একরাশ অভিমান। সেই অভিমান দেখে পাখিদের ভয় হয় না? অভিমানী জলে ভেজার বজ্রপাতে ভস্ম হয়ে যাওয়ার ভয় কি তাদের হতে নেই? নাকি তারাও নম্রতার মতোই অনুভূতি শূন্য হয়ে পড়েছে আজ? ভীষণ প্রিয় কারো খোঁজে তারাও কি ঘরদোর ছেড়ে নিরুদ্দেশ আকাশপথে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে? নম্রতা যেমন বেড়াচ্ছে ওই চেম্বারটার আশেপাশে। দূরের আকাশে চোখ রেখে দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। শরীরটা দুর্বল লাগছে। 1 ঘন্টা যাবৎ ছাই বসে থাকায় পা দুটো ঝিঝি করছে। নম্রতা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। নাদিম আর অন্তু হাত ভাঁজ করে বসে আছে। নাদিমের চোখ দুটো ঘুমে ঢুলঢুল করছে, ঘামে ভিজে আছে শার্টের সামনের দিকটা। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, তোদের না বললাম চলে যেতে, বসে আছিস কেন শুধু শুধু? নাদিম ঘুম মাখা চোখে ঘড়ি দেখল 4:52। তারপর মাথাটা দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে আরাম করে বসলো। এখন একটু ঘুমিয়ে নেবে সে। হাসপাতালের শান্ত পরিবেশ একটু পজিশন করে বসলে দারুণ ঘুম ঘুমানো যায়। অযথা ক্যাচক্যাচ ফ্যাচফ্যাচ নেই, বাড়তি বালিশ কাতার ঝামেলাও নেই। রাতে বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে 2টোর দিকে বই নিয়ে বসেছিল নাদিম। পড়তে পড়তে কখন যে সকাল হয়ে গিয়েছে খেয়াল করেনি। 9:30 থেকে টানা 2টো ক্লাস করে টিউশনি করাতে গিয়েছে শহীদ সরণি এলাকায়। সেখান থেকে শাহবাগ গ্রন্থাগার। নম্রতার পাগলামো আর জেদের জন্য শাহবাগ থেকে আরফান আলমের চেম্বারে। আরফান আজ ভীষণ ব্যস্ত। এই ব্যস্ত সময় অযথা দেখা টাকা করার সময় তার নেই। ক্লাস, রোগী, হাসপাতালের ডিউটি সব মিলিয়ে নাকি শ্বাস ফেলারও সময় পাচ্ছে না সে। আপাতত নাদিমদের তাই জানানো হয়েছে, কিন্তু নম্রতা নাছোড়বান্দা, সে কিছুতেই হলে ফিরবে না। আরফান বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাসপাতালে থাকে না। আরফান 5টায় যখন হাসপাতাল থেকে বের হবে ঠিক তখনই কথা বলবে নম্রতা। দরকার হলে জোর করে কথা বলবে, কিন্তু আরফানের সাথে কথা টথা না বলে সে যাবে না, মানে যাবে না। নাদিমের পেটে মোচড় দিয়ে উঠল। তলপেটে যন্ত্রণা করতে মনে পড়ল সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার, সময় হয়নি, টাকাও ছিল না। আগের মাসে সেমিস্টার ফাইনালের চাপে টিউশনি করানো হয়নি, বেতনও জুটেনি। যা টাকা ছিল সেগুলো এবারে ঢাকা টু কক্সবাজার ট্যুরেই উবে গিয়েছে। সকালে পকেটে 50 টাকা ছিল। 3 দিন কোনো রকম সকালের খাবার হয়ে যেত এই টাকায়। শাহবাগ গ্রন্থাগারে আসার সময় তাড়াহুড়োয় 20 টাকা ভাড়া দিতে হয়েছে তাকে। আজকাল রিকশাওয়ালাদের যা তেমাক। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করল। এই মুহূর্তে নম্রতার সাথে ফাও কথা বাড়াতে ইচ্ছে করছে না তার। তবে অন্তু চুপ থাকলো না, ধমক দিয়ে বলল, বেশি পাকনাম করিস? তোকে এই অবস্থায় একা রেখে চলে যাবো আমরা? হ্যাঁ, বসে থাকতে ইচ্ছে করছে, বসে থাক, আমরাও বসে থাকবো। বেহুদা খ্যাঁচখ্যাঁচ করে মাথা খাবি না। নম্রতা কিছু বলার আগে চেম্বার থেকে বেরিয়ে এলো আরফান। ক্লান্ত আরফানের গায়ে নীল সাদা চেক শার্ট, পরনে ডেনিম জিন্স, ডান হাতের কবজির উপর সাদা ঝকঝকে ঘড়ি, মাথায় পরিপাটি চুল থেকে পায়ে পলিশ করা জুতা জুড়ে স্মার্টনেসের ছড়াছড়ি। আরফানকে দেখে শটান দাঁড়িয়ে পড়ল নম্রতা।
আরফান নম্রতাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটাতেই দৌড়ে সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা। আরফান আবারও পাশ কাটানোর চেষ্টা করতে আবারও সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা। বেশ কিছুক্ষণ পাশ কাটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্লান্ত চোখ দুটো মেলে নম্রতার মুখের দিকে তাকালো আরফান। সেই নিষ্পাপ চাহনিতে কেমন বিভ্রান্ত হয়ে গেল নম্রতা। এই লোকের চোখে অদ্ভুত কিছু আছে। এই চোখের চাহনিতে কেমন এক সম্মোহিনী শক্তি আছে। গুছিয়ে রাখা কথা, গুছিয়ে রাখা সময়গুলোকে এলোমেলো করে দেওয়ার শক্তি। নম্রতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গমগমে কণ্ঠে বলল আরফান। পথ ছেড়ে দাঁড়ান, আমি যাব। নম্রতা আরফানের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা আছে, জরুরি কথা। আরফানের ভ্রুজোড়া কুঁচকে এলো। তাচ্ছিল্যের হাসি এসে বলল, আমার সাথে আপনার জরুরি কথা? আবারও সরি বলতে এসেছেন নাকি? জেনে রাখুন, আপনার সরির কোনো প্রয়োজন নেই আমার। পথ ছাড়ুন। কথাটা বলে পাশ কাটাতে নিতে আবারও সরে এসে দাঁড়ালো নম্রতা। আরফান চোয়াল শক্ত করে বলল, সমস্যা কি আপনার? বললাম তো কথা আছে। কিন্তু আমার সময় নেই, আমি ব্যস্ত আছি। এই 2 ঘন্টা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার গুরুত্বহীন ফালতু কথার পিছনে আমার প্রয়োজনীয় সময়টুকু নষ্ট করতে চাইছি না। দয়া করে পথ ছাড়ুন। দেখুন, আমার সত্যিই আপনার সাহায্যের প্রয়োজন। আপনি আপনার বন্ধু নিশাদের ফোন নাম্বারটা দিন। আই প্রমিস আমি আপনাকে বিরক্ত করব না। আরফান বিরক্ত চোখে তাকালো। তার চোখে খেলে গেল নিদারুণ বিতৃষ্ণা। সন্দিহান কণ্ঠে বলল, নিশাদের সাথে আপনার কাজ কি? তাছাড়া নিশাদ তো বলল সে আপনাকে চিনে। আপনার নাম্বারও হয়তো আছে, সে ইচ্ছে করলেই যোগাযোগ করতে পারে। নিশাদ যেহেতু যোগাযোগ করছে না, তার মানে আপনার সাথে কোনো রকম যোগাযোগ সে করতে চাইছে না। আর বন্ধু হিসেবে নিশাদের ইচ্ছের বাইরে গিয়ে তার ফোন নাম্বার আমি আপনাকে দিতে পারি না, দুঃখিত। এটুকু বলেই নম্রতাকে পাশ কাটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল আরফান। নম্রতা কয়েক সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে থেকে আরফানের পেছন পেছন দৌড় লাগালো। অন্তু নাদিম একে অপরের দিকে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলো। নাদিম কপাল কুঁচকে বলল, মায়া মানুষ মানে হারামি। চিন্তা কইরা দেখ অন্ত, একটু আগে যে মাইয়া ফিট মারতেছিল সে এখন ডাক্তারের পিছনে পিছনে দৌড়াতেছে। শালি এখন শক্তি কই থেকে আসে শরীরে? অন্তু চিন্তিত কণ্ঠে বলল, আমাদের সব গুলিয়ে যাচ্ছে দোস্ত। এই নিষেধের ব্যাপারটা কি? সব জায়গায় গন্ডগোল লাগাচ্ছে কেন এই লোক? হ্যাঁ, কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। নাদিম ফুস করে নিঃশ্বাস ফেলে আবারও চেয়ারে বসে পড়ল। নম্রতার পেছন পেছন ছুটার আর কোনো মানে হয় না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই মেয়ে টাকি মাছের প্রাণ, অত সহজে মরবে না, ফিটও খাবে না। সুতরাং চিংড়ি মাছের মতো লাফালাফি না করে স্বস্তিতে ঘুমানো যাক। হাসপাতালের বাইরে কিছু দূর হেঁটে রিক্সা নিয়েছিলেন আরফান, কিন্তু রিক্সা চলতে শুরু করার আগ মুহূর্তে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল নম্রতা। তাড়াহুড়ো করে রিক্সায় উঠে বিস্ময় নিয়ে বলল, আশ্চর্য, এমন রোবটের মতো বসে আছেন কেন? সরে বসুন, আমার জায়গা হচ্ছে না। আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ল আরফান। খানিকটা সরে বসে ধাঁধালাখা দৃষ্টিতে তাকালো। নম্রতা ব্যাগটা কোলের উপর রেখে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, মামা চলুন। গোটা ঘটনাটাই চোখের সামনে ঘটে যাওয়ার পর কিছুটা ধাতস্থ হলো আরফান। পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার পর চোয়াল শক্ত হয়ে এলো তার। যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমার রিক্সায় কেন উঠেছেন? এটা আপনার রিক্সা, আপনি কিনেছেন? আরফান দাঁতে দাঁত চেপে বলল, আমি না কিনলেও আমি ভাড়াটা করেছি। তো আমি কি বলেছি যে রিক্সাটা আপনি ভাড়া করেননি? ভাড়া যেহেতু করেছেন, ভাড়াও দেবেন, মানা করেছে কে? দেখুন, আমি জাস্ট আপনার সাথে কিছু কথা বলতে চাই। আরফান রাগে থমথমে কণ্ঠে বলল, আপনি অত্যন্ত গায়ে পড়া একটা মেয়ে। এই ধরনের মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না। অপমানের দুঃখে চোখ দুটো ছলছল করে উঠল নম্রতার। এতটা অপমান, এতটা ঘৃণা এর আগে কেউ কখনো করেনি তাকে। নম্রতা খুব দ্রুত সামলে নিল নিজেকে। এই নিষ্ঠুর মানুষটির জন্যই তো এত অপমান গায়ে মাখতে হচ্ছে তাকে। ওই নিষ্ঠুর মানুষটিকে হাতের কাছে পেলে সবটা সুদে আসলে শোধ করবে নম্রতা। নম্রতা যতটা কষ্ট পেয়েছে তার থেকেও দ্বিগুণ কষ্ট দিয়ে ছিন্নভিন্ন করে দিবে সেই মানুষটাকে। কিন্তু সেজন্য তো তাকে খুঁজে পেতে হবে, যেভাবে হোক পেতেই হবে। নম্রতা অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। আরফানের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি আমাকে যা ইচ্ছে ভাবতে পারেন, কিন্তু আমার কাছে এছাড়া কোনো উপায়ও নেই। আমার কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন। সেই প্রশ্নের উত্তরগুলো ছাড়া বেঁচে থাকা যাচ্ছে না। একমাত্র আপনার কাছে আছে সেই উত্তরগুলো দিয়ে দিন, আমি আর বিরক্ত করব না। নম্রতা তেজি অথচ ছলছলে দৃষ্টিতে আরফানের মনটা হয়তো কিছুটা নরম হলো, সেই সাথে বিস্মিতও হলো। বিস্ময় নিয়ে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে মানে কি? আমি তো আপনাকে ঠিকঠাক চিনিও না পর্যন্ত। কি জানতে চান আপনি? নিশাদ আমাকে কিভাবে চেনে? আর ওনার কাছে আমাকে
আর ওনার কাছে আমার নাম্বারটাই বা কিভাবে আছে? আরফান ভারী অবাক হয়ে বলল, সেটা কি আদৌ আমার জানার কথা? আর আপনি নিশাদকেই বা খুঁজছেন কেন? আপনাদের মধ্যে কি কখনো কোনো সেন্সিটিভ সম্পর্ক ছিল? থাকতেও পারে, কিন্তু সম্পর্ক থাকলে তার আপনাকে চেনা বা না চেনার প্রশ্ন কেন আসছে? আমি কনফিউজড। আমি নিজেও কনফিউজ। বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ বসে রইল। খানিক বাদে বেশ রয়ে শয়ে প্রশ্ন করল আরফান, আপনি নিশাদের উপর ক্রাশড নাকি ভালোবাসেন? নম্রতা অসহায় দৃষ্টিজোড়া তুলে আরফানের দিকে তাকালো। ওই চোখ জোড়ায় কি ছিল জানা নেই আরফানের, তবে হঠাৎ করে মেয়েটার প্রতি বড্ড মায়া হলো তার। আহা, মেয়েটা বোধহয় ভীষণ ভালোবাসে নিশাদকে। ভালোবাসা নামক অনুভূতিটা তো আরফানও খুব বুঝে। আরফানেরও তো এমনই ভালোবাসাময় এক রাজকন্যা আছে। আরফান এবার নরম কণ্ঠে বলল, ভালোবাসেন? জানি না আমার ভালোবাসার মানুষটি উনি কিনা জানি না। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না। নম্রতার এমন উত্তরে বেশ অবাক হলো আরফান। ভালোবাসার মানুষ কে জানে না মানে? আরফান নম্রতার কথার প্রেক্ষিতে কোনো কথা খুঁজে পেল না। তবে মেয়েটাকে আগের মতো বিরক্তিকর ও অসহ্য লাগছে না, বরং খানিকটা তরল স্নিগ্ধ অনুভূতি হচ্ছে। আরফান কিছুক্ষণ চুপ থেকে নিজের অনুভূতির পরিবর্তন দেখল। মানুষ কি আশ্চর্য জীব! তাদের মন নামক বস্তুটা কতই না ভিন্নতর, কতই অদ্ভুত। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কি না জানি না, আপনাদের কেমিস্ট্রিটাও ঠিক বুঝতে পারছি না। তবে নিশাদের পেছনে দৌড়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। রিসেন্টলি নিশাদের বিয়ে ঠিক হয়েছে। নিশাদ সর্বদা মা বাবার বাধ্য ছেলে। ওর বাবা মা যেহেতু চাইছে বিয়েটা হোক, বিয়েটা হয়তো ও করবেই, আর এজন্যই হয়তো। আরফানের কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল নম্রতা। নিশাদের বিয়ে ঠিক, তার মানে নম্রতা যা ভাবছিল তাই। এসব কারণে কি তবে নম্রতার সাথে যোগাযোগ করেনি নিশাদ? সেও তো তার বাবাকে ভীষণ ভালোবাসত, সবসময় বাবাকে নিয়ে বিস্তর লিখত। বাবার ইচ্ছে বলেই শিক্ষকতায় যেতে চাইতো। নম্রতার সব গুলিয়ে যাচ্ছে। নিশাদ কি তবে মিথ্যা অভিনয় করেছিল তার সাথে? নীল চিরকুটের সবটাই কি নিতান্তই সময় কাটানোর পসরা ছিল তার, নাকি অন্য কিছু? সবটা কাকতালীয়? নম্রতার বুকে আবারও চাপ পড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নম্রতা হাঁ করে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। অস্থিরতায় সারা গায়ে ঘাম দিচ্ছে। নম্রতার হঠাৎ এমন পরিবর্তনে অবাক হলো আরফান। এই মেয়েকে ঠিক বুঝে উঠতে পারছে না আরফান। মেয়েটা যেন কেমন ধারার, সবসময় হুটহাট এসে ঝামেলা বাঁধিয়ে দিয়ে আবার কোথায় হারিয়ে যায়। সেদিন ল্যাপটপটা ফেলে দিয়ে কি ভয়ানক ঝামেলাতে না ফেলে দিল আরফানকে। তারপর আবার এক লঞ্চ মানুষের সামনে নাটক ফাটকও করে ফেললো। চেম্বারে এসে গালি দিয়ে আবার যেচে পড়ে সরিও বলল। আবার কি সব অভদ্র ব্যবহার করলো কাল রাতে। এখনো কি নতুন করে ঝামেলা করতে চাইছে নাকি মেয়ে? আরফান কপাল কুঁচকে নম্রতার গতিবিধি পর্যবেক্ষণ করছে। মেয়েটা এখন বিশ্রীভাবে কাঁপছে, যে কোনো সময় রিক্সা থেকে পড়ে গিয়ে মাথাটাথা ফাটিয়ে কেলেঙ্কারি করে ফেলতে পারে। আরফান তীব্র অস্বস্তি নিয়ে নম্রতার ডান হাতটা ধরল। সন্ধিহান কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে, জবাব দিল না। আরফান রিক্সা দাঁড় করিয়ে পাশের এক রেস্টুরেন্ট থেকে পানির বোতল কিনে আনলো। নম্রতাকে বোতলটা এগিয়ে দিয়ে বলল, আপনার শরীরটা বোধহয় ভালো নেই, রেস্টুরেন্টে বসবেন একটু? নম্রতা কোনো রকম মাথা নাড়ল, যার অর্থ সে রেস্টুরেন্টে বসবে। আরফান একরকম বাধ্য হয়ে দুর্বল নম্রতার এক হাত ধরে রাখলো। নম্রতাকে চেয়ারে বসিয়ে দিয়ে সময় নিয়ে হাতের নাড়ি পরীক্ষা করলো। তারপর সে অদ্ভুত চাহনিটা নম্রতার চোখে মেলে ধরে বলল, আপনার শরীর আসলেই ঠিক নেই। লাস্ট চেক আপ কবে করিয়েছেন? মনে তো হচ্ছে প্রেশার লো। আপনার এখনই কিছু খাওয়া উচিত, নয়তো সেন্সলেস হয়ে যেতে পারেন। কথাটা বলতে বলতে ওয়েটারকে ডেকে কিছু খাবারের অর্ডার করলো আরফান। অর্ডার দিয়ে ওয়েটারকে বিদায় করার পর ঘাড় ফেরাতে অসচেতন দৃষ্টি রেস্টুরেন্টের দেয়ালে থাকা ঘড়ির উপর আটকে গেল। 5:20। আরফান সময়টা নিজের মনে বিড়বিড় করে শটান উঠে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে ডান হাতের কবজির উপর থাকা ঘড়িটাতে চোখ বুলালো। মুখ থেকে স্পষ্ট বেরিয়ে এলো, ওহ শিট। নম্রতার দিকে তাকিয়ে অস্থিরতার সাথে বলল, দেখুন মিস নম্রতা মাহমুদ, আমি বুঝতে পারছি মানবতার খাতিরে হলেও এই মুহূর্তে আমার আপনার সাথে থাকা উচিত, কিন্তু আমার একটু তাড়া থাকায় আমি পারছি না। কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। সারাদিনের ব্যস্ততার মাঝে এই সময়টুকু শুধু তার। আমি অলরেডি লেট। এটুকু বলেই থামলো আরফান। টেনশন আর অস্থিরতায় অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা বলছে সে। আরফান বড় শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি খাবারটা খেয়ে নিলেই বেটার ফিল করবেন। আমি রিক্সাটা বাইরে রেখে যাচ্ছি। আপনি যেখানে যেতে চাইবেন সে পৌঁছে দেবে। রিক্সা চালক আমার পরিচিত। ওকে, আমি আসছি। কথাগুলো বলে এক মুহূর্ত দেরি করলো না আরফান।
হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। নম্রতা অবাক চোখে পুরো ব্যাপারটা দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে অপেক্ষা করছে অদ্ভুত চাহনির লোকটির জন্যে? প্রিয় কেউ? নিশ্চয়ই প্রিয় কেউ, নয়তো অত হন্তদন্ত আর অস্থির কেউ হয়? নম্রতার মনটা আবারও বিষাদময় হয়ে উঠল। এ অসভ্য লোকটিও তার প্রিয় মানুষটিকে কত কত ভালোবাসে, তার জন্য কেমন অস্থির হয়ে পড়ে। অথচ নম্রতা সে। তবে কি ভালোবাসা সবসময় ভালোবাসা হয় না? মাঝে মাঝে ভালোবাসাটা ভুলবাসা, মিথ্যাবাসাও হয়। নম্রতার সেও কি তবে মিথ্যা বেসেছিল তাকে? সত্যবাসেনি, একটুও ভালোবাসেনি, একটুও না। নয়তো ওভাবে বিয়ের জন্য রাজি হয় কেউ? কই, নম্রতা তো হয় না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।